ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কে লক্ষ্য করে তৈরি 50টি মক টেস্ট আজকে ফার্স্ট মক টেস্ট। প্রতিটি কোশ্চেন এসএসসির নতুন প্যাটার্ন অনুযায়ী প্লাস বিগত বছরে রাজ্য সরকারের যা পরীক্ষার কোশ্চেন পড়েছে সেগুলিকে ভালো করে বিশ্লেষণ করে তৈরি হয়েছে। মক টেস্টগুলোকে একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি, যাতে পরীক্ষার কোশ্চেন একটু জটিল হলেও আমরা কিন্তু ভালো ফল করতে পারি। মক টেস্টের ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা কিন্তু সঠিক রয়েছে গ্রামাটিক্যালি। এ অপশনে রয়েছে দ্য অ্যামাউন্ট অফ মানি আর নট সাফিসিয়েন্ট। আমরা জানি যদি কোনো সেন্টেন্স অ্যামাউন্ট অফ বা কোয়ান্টিটি অফ দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে তার ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়। এর কারণ হলো অ্যামাউন্ট অফ বা কোয়ান্টিটি অফ দিয়ে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনকেই লিখে থাকি। তাই এখানে দ্য অ্যামাউন্ট অফ মানি আর নট সাফিসিয়েন্ট, এটা হবে ইজ নট সাফিসিয়েন্ট। মেনি এ ম্যান হ্যাভ কাম, যদি কোনো সেন্টেন্স মেনি এ, ওয়ান, এনি, এভরিওয়ান, মোর দ্যান ওয়ান, এগুলো দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। অর্থাৎ মেনি এ ম্যান হ্যাভ কাম, এখানে হবে মেনি এ ম্যান হ্যাজ কাম। অর্থাৎ এই সেন্টেন্সটাও ভুল, এই সেন্টেন্সটাও ভুল। বিয়ে বলেছে ওয়ান শুড কিপ হিজ প্রমিস, যদি কোনো সেন্টেন্সের নাউন ওয়ান থাকে তাহলে তার প্রনাউন অবশ্যই ওয়ান বা ওয়ান্স হবে। এইখানে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস হওয়া উচিত ছিল, বাট এখানে দেওয়া আছে কি ওয়ান শুড কিপ হিজ প্রমিস, অর্থাৎ এখানেও সেন্টেন্সটা ভুল রয়েছে। ডি অপশনে আছে অল মাই ফ্যামিলি আর আরডি রাইজার্স। দেখো অল দিয়ে তোমার বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ধরনের সেন্টেন্স করা যেতে পারে। যদি কাউন্টেবল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে অল মাই ফ্যামিলি আর আর্লি রাইজার্স, অর্থাৎ আমার ফ্যামিলির প্রতিটা সদস্য হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠে। তাহলে আমার ফ্যামিলির সদস্য মেবি 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 3 জন হতে পারে, একটা সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এটা কাউন্টেবল, তাই ভার্ব অবশ্যই প্লুরাল হবে, যেটা হয়েছে। আর এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কারেক্ট। উত্তর আমাদের হবে ডি, তাহলে ডি ছিল এটার সঠিক অ্যান্সার। 2 নম্বরে হচ্ছে আই অ্যাম এক্সট্রিমলি অ্যানোয়েড বাই দ্য মিসম্যানেজমেন্ট এবং নো এরর। দেখো অর্থাৎ সেন্টেন্সের কোন সেকশনে ভুল রয়েছে। অ্যানোয়েড মানে বিরক্ত হওয়া, এই অ্যানোয়েডের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে থাকে, সেটা হলো অ্যাট, বাট এখানে বাই দেওয়া আছে, তাই এখানে এটা ভুল হয়েছে। তাহলে উত্তর হলো আমাদের 2, অর্থাৎ বি। বি সেকশনে কিন্তু ভুল রয়েছে। অ্যাট দিয়ে যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে হয় অ্যাট 7 AM, যেমন ধরো অ্যাট 8 AM এইরকম। আবার অ্যাট প্রিপোজিশন দিয়ে তোমার উপহাস করা বোঝায়, যেমন ধরো মক অ্যাট, তারপরে ধরো জোক অ্যাট ইত্যাদি। আবার অ্যাট দিয়ে কোনো কিছুকে দেখা বোঝায়, যেমন ধরো লুক অ্যাট, গেজ অ্যাট। আবার অ্যাট দিয়ে তোমার কোনো কিছুকে লক্ষ্য করা বোঝায়, যেমন ধরো বা তাক করা, যেমন ধরো শুট অ্যাট, আচ্ছা এম অ্যাট ইত্যাদি। এগুলো তোমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে এক্সপ্লিসিট এর সিনোনিম করতে, অর্থাৎ এর সমার্থক শব্দ করতে। এক্সপ্লিসিট কথার অর্থ হলো যে ক্লিয়ার মানে স্পষ্ট, অর্থাৎ যেটাতে কোনো রকম ডাউট নেই। ঠিক আছে, ফার্স্ট অপশনই হচ্ছে ক্লিয়ার মানে স্পষ্ট। আচ্ছা, বিয়ে হচ্ছে তোমার অবভিয়াস, অবভিয়াস কথার অর্থ হলো সুস্পষ্ট, এর মানে আবার স্বচ্ছও হতে পারে। সি হচ্ছে কসিয়াস, কসিয়াস কথার অর্থ হলো যে একটু সাবধান থাকা, বলে না কসিয়াস, সে কসিয়াস অর্থাৎ সে সব কিছুতে সাবধান। এক্সরবিটেন্ট, এক্সরবিটেন্ট কথার অর্থ হলো যে এক্সেসিভ, অর্থাৎ
প্রচুর পরিমাণে, যেটা পর্যাপ্তেরও অত্যন্ত বেশি। সো এখানে এক্সপ্লিসিট অর্থ হলো ক্লিয়ার, তাই অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 4 বলেছে অ্যাকমপ্লিশের অ্যান্টোনিম কি হবে? অ্যাকমপ্লিশ কথার অর্থ হলো যে কোনো কিছু অ্যাচিভ করা বা কমপ্লিট সাকসেসফুলি, কোনো কিছু সাকসেসফুলভাবে তোমার হচ্ছে কমপ্লিট হওয়া। তো অপশন দেখো, অপশন এতে বলা হচ্ছে ফেল অর্থাৎ ব্যর্থ হয়ে যাও, বিতে বলা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার কথার অর্থ হলো যে তোমার কোনো কিছু অনুপযুক্ত বা যেটাকে আমরা বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট আর কি। সিতে বলা হচ্ছে ডিসঅ্যাগ্রিয়েবল। ডিসঅ্যাগ্রিয়েবল মানে যেটাতে তোমার মত নেই, অর্থাৎ ভিন্ন মত। আর স্ক্যাটার মানে বলে না ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেটাকে স্ক্যাটার বলে, বা আমরা বলতে পারি যে ডিসপার্সড। তাহলে অ্যাকমপ্লিশ কথা অর্থ যদি সাকসেসফুল বা অ্যাচিভ হয়, তাহলে এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হবে ফেল অর্থাৎ ব্যর্থ হওয়া। তাহলে অপশন এ ছিল তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে হি ফেসড এ ক্রাইসিস, সে একটা ক্রাইসিস ফেস করে, মানে ক্রাইসিসের মুখোমুখি হয় অর্থাৎ সংকটের মুখোমুখি হয়। অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্স, এবং ওয়াজ ইন এ ফিক্স, ইন এ ফিক্স কথার অর্থ হলো যে ট্রাবল বা সমস্যার মধ্যে থাকা, বা তোমার ধরো কিছুটা কনফিউজড হয়ে যাওয়া। অর্থাৎ তুমি বিভ্রান্ত হয়ে গেছো এরকম একটা পরিস্থিতির মধ্যে। অর্থাৎ সে ব্যক্তিটা কি হয়েছে না, সে একটা সংকটের মুখোমুখি হয়েছে এবং সংকটের মুখোমুখি হওয়ার কারণে সে কনফিউজড বা একটা সমস্যার মধ্যে পড়েছে। অপশন এ হচ্ছে মোশনলেস। মোশনলেস মানে জীবনটা যখন গতিহীন থাকে, অর্থাৎ এমলেস একটা ব্যাপার থাকে, সেটাকে বলা হয় মোশনলেস। ইন এ ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যার মধ্যে পড়া। সি হচ্ছে কনফিউজড, যেটাকে বলে না বিভ্রান্তি। এবং ডাম্ব ফাউন্ডেড এর মানে হলো যে হতবাক হয়ে যাওয়া। তো এইখানে অপশন বি অ্যান্ড অপশন সি দুটোই উত্তর হবে মনে হচ্ছে। বাট যদি সঠিকভাবে প্রশ্নটা তুমি দেখো, এখানে বলেছে সে একটা সংকটের মুখোমুখি হয়েছিল এবং এটার কারণে সে কিন্তু এক ধরনের বিভ্রান্ত হয়ে গিয়েছিল যে এরপরে স্টেপটা সে কি করবে। অর্থাৎ সি হলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ কনফিউজ তোমার উত্তর হবে। 6 বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশনস। এই সেন্টেন্সটাতে নিচের 4টে অপশনের মধ্যে কোন অপশনের ওয়ার্ডটা একদম জেনুইন হয় সেটা। দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই এ ফলেন ট্রি, এটুকু বোঝাচ্ছে যে একটা গাছ পড়ে যাওয়ার কারণে তোমার রোডটা ব্লক হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে ক্লোজড মানে বন্ধ হয়ে যাওয়া, রোড বন্ধ হয়নি বাবু, এখানে হচ্ছে ব্লক হয়েছিল। হিন্ডার্ড মানে হলো যে তোমার ব্যাহত হয়ে যাওয়া কোনো কিছু। স্টপড মানে থেমে যাওয়া, আর ব্লকড মানে তোমার হচ্ছে ব্লক মানে হচ্ছে তোমার ওই গাছ মানে রোডটা গাছটা পড়ে যাওয়ার কারণে তোমার কিছুটা ওই জায়গাটা তোমার ব্লক হয়ে গেছে। ডি, তাহলে এখানে অপশন কিন্তু ডি হবে। 7 নম্বরে বলেছে তোমার প্রশ্নটা যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্স গিভেন। ঠিক আছে, প্রিপোজিশন দিয়ে তোমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো আই এম গোয়িং টু চেন্নাই, আমি যাচ্ছি চেন্নাই, ড্যাশ মন্ডে, ড্যাশ ট্যুর। আচ্ছা দেখো, যদি কোনো বার অর্থাৎ সেটা মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এক্ষেত্রে কিন্তু অন প্রিপোজিশন বসে। এবং যদি কোনো ডেট থাকে যেমন হচ্ছে জুলাই 4, ঠিক আছে, বা ধরো 4 জুলাই, তার আগে তোমার প্রিপোজিশন কিন্তু অন বসবে। আর এই ট্যুর কথার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার কিন্তু অন আসে, অর্থাৎ দুটোই অন হবে। বি অপশন হবে আমাদের কারেক্ট। 8 হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ঠিক আছে, ডিলসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, আবার উইথ বসে, আবার হচ্ছে তোমার ডিল টুও হয়ে থাকে। ঠিক আছে, তো সোজাভাবে মনে রাখবো যে যদি কোনো ব্যক্তি বোঝায় বা প্রবলেমস বা সমস্যা বোঝায়, যেটা ব্যক্তি রিলেটেড সমস্যা, সেক্ষেত্রে আমরা ডিলের পরে উইথ প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। আর যদি গুডস কোনো পণ্য বোঝায় বা তোমার কোনো রকম বিজনেস বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে
সে কসমেটিক গুডসের হচ্ছে ব্যবসা করছে, সেক্ষেত্রে এখানে উত্তরটা কিন্তু আমার ইন হবে, ইন। তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট। নেক্সট হচ্ছে তোমার সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে উত্তর হবে অপশন সি, GRIE ভিওইউএস, গ্রিভেস, যার অর্থ হলো যন্ত্রণাদায়ক। 10 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিমস বা হোমোফোন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, হোমোনিম অ্যান্ড হোমোফোনস কি? দেখো, হোমোফোনস হচ্ছে, উদাহরণ দিয়ে বুঝো, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি। দেখো, উচ্চারণ দুটোর প্রায় একই রকম, সি সি, কিন্তু দুটো স্পেলিং আলাদা এবং দুটোর মিনিং আলাদা। এই সি মানে সমুদ্র, এই সি মানে দেখা। আবার যদি বলো হচ্ছে ব্যাংক, এইটাও ব্যাংক, দেখো দুটোর উচ্চারণ এক, ঠিক আছে, এমনকি দুটোর পাংচুয়েশন এক, স্পেলিং এক। কিন্তু এই ব্যাংক মানে যদি বলি আমরা নদীর তীর, মানে হচ্ছে রিভার ব্যাংক, তাহলে এই ব্যাংকটা হচ্ছে মানি ব্যাংক, ঠিক আছে। এবার দেখো, এইটার উচ্চারণটা সেম, বাট দুটোর মিনিং আলাদা। এইটার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দুটোই সেম, কিন্তু মিনিং আলাদা। তো প্রশ্ন দিয়েছে, দ্য পিএম ড্যাশ দ্য নেশন আস্কিং ফর দ্য ড্যাশ অফ দ্য ট্রেডার্স, যেটার উত্তর হবে অপশন বি, অ্যাড্রেসড। তাহলে দ্য পিএম অ্যাড্রেসড দ্য নেশন আস্কিং ফর দ্য অ্যাড্রেস অফ দ্য ট্রেডার্স, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা প্রত্যেকে 10-এর মধ্যে কত মার্কস পেলে।